ফুটপাত দখল করে স্থায়ী দোকান আসানসোলের হটন রোডে ফুটপাত দখল করে রীতিমতো ঢালাই করে দোকান ঘর তৈরি হয়েছে। দেখুন, ফুটপাত দখলের রাজনৈতিক তরজা শুরু হয়েছে। কথা বলবো আমাদের প্রতিনিধি দীপকের সঙ্গে। দীপক, কিভাবে প্রশাসনের নজর এড়িয়ে এই ঘরগুলো তৈরি হলো? একেবারে প্রশাসনের নজর এড়িয়ে রাতারাতির মধ্যেই তৈরি হয়েছে এমনটাই দৃশ্য দেখা গেল আসানসোলের হটন রোডে। আসানসোল বাস স্ট্যান্ডে হটন রোডের কাছে সবসময় নিয়মিত যানজট এলাকা, যান চলাচলের সংখ্যা সেইখানে প্রচুর, সাধারণ মানুষের আনাগোনা বেশি। সেই জায়গায় জনবহুল এলাকায় রাতারাতির মধ্যে ফুটপাতকে একেবারে দখল করে দোকান স্থায়ী দোকান তৈরি করে দেওয়া হয়েছে, যা পৌরসভার নজরে একেবারে এড়িয়ে বিষয়টি সংবাদ মাধ্যমের কাছেই পৌরসভার আধিকারিকরা জানতে পেরেছে এবং পৌরসভার পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে দ্রুত যে নির্মাণ করা হয়েছে স্থায়ী দোকান, সেই দোকান ভাঙার ব্যবস্থা করা হবে। যদিও এখনো সেই দোকান ভাঙার কাজ শুরু করেনি পৌরসভা। অন্যদিকে স্বাভাবিকভাবেই রাজনৈতিক চর্চা শুরু হয়েছে, কারণ আসানসোল দক্ষিণের বিধায়ক যেভাবে আক্রমণ করেছে যে আসানসোল শহরে একের পর এক সরকারি জমি দখল হচ্ছে, তারপর এবার রাস্তার উপরে অস্থায়ী দোকান না, একেবারে স্থায়ী দোকান সিমেন্ট, বালি, ইট গিটি দিয়ে পরে তৈরি করে দেওয়া হয়েছে, যা একেবারে শহরবাসীর কাছে বড় সমস্যা হয়ে দাঁড়াবে আগামী দিনে। কোচবিহারের গোপালপুরে জল সমস্যা, গত কয়েক বছর ধরেই এখানে জলের সমস্যা। অনেক দূর থেকে পানীয় জল নিয়ে আসতে হয়। রিজার্ভার রয়েছে কিন্তু তা সত্ত্বেও জল মিলছে না। শুভঙ্কর আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। শুভঙ্কর, এরকম পরিস্থিতি কতদিন? এর কোনো সমাধান কেন হচ্ছে না? হ্যাঁ দেখো মিমি, তোমাকে জানিয়ে রাখি, কোচবিহার 2 ব্লকের গোপালপুর এলাকা এটি। এই এলাকায় বিস্তীর্ণ এলাকা পানীয় জলের সমস্যা রয়েছে, রিজার্ভার রয়েছে, তবুও বাসিন্দাদের অভিযোগ জল মেলে না। অনেক দূর থেকে জল আনতে হয়। যদিও গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে জানানো হয়েছে যে নতুন রিজার্ভার তৈরি হচ্ছে, সেই রিজার্ভার তৈরি হলেই জলের সমস্যা মিটবে। মিমি, কিন্তু রিজার্ভার তো তৈরি হয়েছে, তাহলেও কেন এই সমস্যা? দেখো, ওই গ্রাম পঞ্চায়েতটি বড় এলাকা এবং এখানে 3টি রিজার্ভার দরকার। একটি রিজার্ভার তৈরি হয়ে আছে, আর 2টি রিজার্ভার দরকার। সেই রিজার্ভার গুলোর কাজ হচ্ছে, সেই রিজার্ভার যতক্ষণ না তৈরি হচ্ছে ততক্ষণ সেই পানীয় জলের সমস্যা মিটছে না বলে পিএইচই দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে। ধন্যবাদ শুভঙ্কর। চা রফতানিতে বিশ্বের শীর্ষ তালিকার 3 নম্বরে জায়গা করে নিল ভারত। গত বছর 255 মিলিয়ন কেজি চা রফতানি করেছে ভারত। আরব, রাশিয়া, আমেরিকা, ইংল্যান্ড, ইরান, ইরাক, চীন, জার্মানি, তুরস্কে রফতানি হয়েছে ভারতের চা। আয় হয়েছিল 7,112 কোটি টাকা, যা গত 10 বছরে রেকর্ড। কথা বলবো শান্তনুর সঙ্গে। শান্তনু, নিঃসন্দেহে অত্যন্ত সুখবর এবং গর্বের। অবশ্যই, কারণ হচ্ছে গত কয়েক বছর ধরে কিন্তু ভারতীয় চা পর্ষদ থেকে শুরু করে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রক চেষ্টা চালাচ্ছিল যে ভারতীয় চা যাতে রপ্তানি বাড়ে। কারণ রপ্তানি বাড়লে পরে যে দেশীয় যে চা রয়েছে, দেশীয় যে বাজার রয়েছে, সেখানেও চায়ের দাম কিছুটা বাড়বে, তাতে উপকৃত হবেন স্থানীয় চা বাগানের শ্রমিক থেকে শুরু করে মালিক সকলে। সেই কারণে কিন্তু রপ্তানি বাণিজ্যের উপর জোর দেওয়া হচ্ছিল। কিন্তু গত 10 বছর দেখা যাচ্ছে যে চেষ্টা করে সফল হয়নি ভারত, সেটা কিন্তু গত বছরে সম্পূর্ণ হয়েছে। এবং গত বছর প্রায় 7,112 কোটি টাকার চা কিন্তু রপ্তানি করেছে ভারতবর্ষ, এবং তার ফলে কিন্তু 4র্থ স্থানে ভারতবর্ষ পৌঁছে গেছে। এখন ভারতীয় চা কিন্তু 4র্থ স্থানে। তা ভারতের আগে রয়েছে চীন এবং কেনিয়া, এবং শ্রীলঙ্কাকে সরিয়ে দিয়ে কিন্তু ভারত এই 3য়তম স্থানে নিজের জায়গা করে নিয়েছে। এবং এই বছরও শুরুটাও কিন্তু ভালো হয়েছে ভারতীয় বাজারে, তাতে আশাবাদী চা পর্ষদ এবং সেই সঙ্গে চা শিল্পের সঙ্গে জড়িতরা। কারণ এই বছর রপ্তানি বাণিজ্য যেভাবে শুরু হয়েছে, তাতে গত বছর অর্থাৎ 2024 সালের যে চা রপ্তানি করেছিল ভারত, সেই তুলনায় কিন্তু চায়ের রপ্তানি আরো বাড়তে পারে বলে সম্ভাবনা বা আশা প্রকাশ করছেন তারা। এতে দেশীয় বাজারে চা শিল্পের অনেকটা উন্নতি হবে, স্থানীয় চা শিল্পের অনেকটা উন্নতি হবে বলে তারা মনে করছেন। ধন্যবাদ শান্তনু। চা রপ্তানিতে বিশ্বের শীর্ষ তালিকার 3 গত 10 বছরে 254 মিলিয়ন কিলো চা বিদেশে রপ্তানি হয়েছে এবং প্রায় 7,111 করোড় টাকার রপ্তানি মূল্য হয়েছে। এবং সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় যেটা, ভারতবর্ষ আগে চা রপ্তানিতে গত 10 বছরে 4র্থ স্থানে ছিল, ভারতবর্ষ কিন্তু 3 নম্বর স্থানে চলে এসছে। আগামী লক্ষ্য হচ্ছে যে 300 মিলিয়ন কিলো যাতে বছরে ভারতবর্ষ চা এক্সপোর্ট করতে পারে, তাহলে কিন্তু চায়ের সুদিন ফিরে আসবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। বাড়ি তৈরির সতর্কবার্তা, বাংলার বাড়ির উপভোক্তাদের সতর্কবার্তা বিডিওর। বাড়ির কাজ শুরুর নির্দেশ সন্দেশখালীর বিডিওর।
টাকা পেয়েছেন কিন্তু বাড়ি করেননি 1000 উপভোক্তা, আর তাদের দ্রুত বাড়ি তৈরির নির্দেশ দিলেন বিডিও। মালপত্র না নিয়ে আসেন তাহলে কিন্তু আমরা আর 1 সপ্তাহ আপনাকে টাইম দেবো। 1 সপ্তাহের মধ্যে আপনি তো বাড়ি করার যে একটা প্রস্তুতি লাগে, যে ইট নিয়ে আসা, বালি নিয়ে আসা, সিমেন্ট নিয়ে আসা, আমার কথা শুনে নিন আপনি। আমি 1 সপ্তাহ পরে আসবো, আপনি যদি কোনো মালপত্র না নিয়ে আসেন তাহলে কিন্তু আমরা টাকা ব্যাক করাবো। ঠিক আছে, শুধু টাকা ব্যাক করাবো নয়, আপনার কিন্তু আমরা সমস্ত অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করবো, ক্লোজ করে দেবো, যত আপনার অ্যাকাউন্ট আছে ব্যাংকে। একটা বাড়ি করতে গেলে একটু ভালো করে না করলে আমাদের আয়লা এলাকা খুব অসুবিধা। আমার শুনুন, আপনার আইলা এলাকায় আমার 5000 লোকের টাকা দেওয়া আছে, 4000 লোক বাড়ি করছে। কথাটা শুনুন, এই মেয়ে শরীর খারাপ ছিল, 1-1.5 লাখ টাকা খরচা করে মেয়ে দুটো অপারেশন করে নিয়ে এসেছে, এই জন্য আমরা একটু অসুবিধার মধ্যে পড়ে আছি। ঠিক আছে, আপনার এই অসুবিধার জন্যই আমি 2.5 মাস পরে এসেছি। আমি আপনাকে টাকা দেওয়ার পরে সপ্তাহ আসেন। অসুবিধার মাঝখানে পড়ে আছি। কথা বলবো অনুপম আমাদের প্রতিনিধির সঙ্গে। অনুপম, বাড়ি তৈরির জন্য টাকা হাতে এসে গেছে, তা সত্ত্বেও বাড়ি তৈরি করছেন না কেন এই উপভোক্তারা, কি বলছেন তারা? হ্যাঁ দেখো, এখানে সব থেকে বড় প্রশ্ন যে প্রায় 2.5 মাস আগে বাংলার যে আবাস যোজনার টাকা তারা প্রায় 5,000 উপভোক্তা, এই সন্দেশখালী 2 নম্বর ব্লকে 5,000 উপভোক্তা তারা টাকা পেয়েছে, কিন্তু তার মধ্যে প্রায় 1,000 উপভোক্তা তারা কিন্তু এখনো পর্যন্ত তারা বাড়ি তৈরি করেননি, কোনো রকম উদ্যোগও নেননি। বাড়ি তৈরি করার যে সব সামগ্রী, বালি, পাথর, সিমেন্ট, সেগুলো পর্যন্ত তারা বাড়িতে আনেননি, যে তারা কয়েকদিনের মধ্যে কাজ শুরু করবে এরকমটাও দেখা যাচ্ছে না। এই খবর পেয়ে কিন্তু একদম যে বিডিও অরুণ কুমার সামন্ত, তিনি একদম ময়দানে নামেন। তিনি গ্রামের রাস্তায় রাস্তায় ঘুরে, গ্রামের প্রতিটি বাড়িতে বাড়িতে ঘুরে গিয়ে তিনি সরজমিনে তদন্ত করেন এবং যারা বাড়ি তৈরি করেননি তাদেরকে একদম 1 সপ্তাহ দ্বারা টাইম বেঁধে দেন, যে 1 সপ্তাহের মধ্যে তাদেরকে বাড়ি তৈরি শুরু করতে হবে, নাহলে কিন্তু। অনুপমের সঙ্গে আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধির সঙ্গে। বাড়ি তৈরির জন্য টাকা হাতে পেয়েও যে উপভোক্তারা এখনো বাড়ি তৈরির কাজ শুরু করেননি, তাদের গিয়ে রীতিমতো যাতে দ্রুত তারা বাড়ি তৈরি করেন সেই নির্দেশ দিলেন বিডিও। করতে গেলে গণিগাতে ভালো করে নিতে হবে। প্রস্তুতি লাগে, তো প্রস্তুতির জন্য 15 দিন লাগে। আপনি 2.5 মাসে কি বলছেন? মোটামুটি এখনো পর্যন্ত আমরা এরকম 1000 বাড়ি পেয়েছি যারা এখনো শুরু করেনি। তো চৈত্র মাস চলছে, তো একটা বাঙালিদের রিচুয়ালস আছে, চৈত্র মাসে নতুন কিছু শুরু করে না, তার ফলে অনেকে হয়তো ওয়েট করছে যে 1 বৈশাখ থেকে শুরু করবে আর কি। কিছু মেটেরিয়ালস এরও ডেফিসিয়েন্সি আছে, তারপরে রাজমিস্ত্রি সাফিসিয়েন্ট পাওয়া যাচ্ছে না। তো সবকিছু কনসিডার করে আমি 1 সপ্তাহ বলেছি। ওটা যদি 1 সপ্তাহের জায়গায় 15 দিনও হয় তাহলে 1 বৈশাখও পড়ে যাচ্ছে, তখন আমরা আরো ভালো করে করতে পারবো। আমাদের টার্গেট তো আর টাকা ফেরত নেওয়া না, আমাদের টার্গেট হচ্ছে লোককে বুঝিয়ে বাড়িগুলো করিয়ে নেওয়া।